আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে সরলরেখার পরবর্তী টপিকে। এ পর্যায়ে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটা ত্রিভুজ বা চতুর্ভুজ বা পঞ্চভুজ ষষ্ঠভুজ যে কোনো একটা চিত্রের বা যে কোনো একটা ক্ষেত্রের জাস্ট শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে, তো আমাদেরকে সেই শীর্ষবিন্দুগুলো থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল সাধারণত হতে পারে একটা ত্রিভুজের বা একটা চতুর্ভুজের বা অন্য কোনো ধরনের চিত্র। তো ত্রিভুজের ক্ষেত্রফল, তো আমাদের এই চ্যাপ্টারটা যেহেতু সরলরেখা রিলেটেড বা স্থানাঙ্ক সিস্টেমের, তো আমাদের এখানে আর এমন না যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে বা কোণ দেওয়া থাকবে, তো আমাদের সেখান থেকে ক্ষেত্রফল বের করা লাগবে, বিষয়টা এমন না আসলে। তো যেটা দেওয়া থাকবে আমাদেরকে ইনফরমেশন হিসেবে, যেটা দেওয়া থাকবে যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষের কোঅর্ডিনেট দেওয়া থাকবে আমাদের। সে এ শীর্ষটার স্থানাঙ্ক x1 y1, বি শীর্ষটার স্থানাঙ্ক x2 y2 এবং সি শীর্ষটার স্থানাঙ্ক x3 y3। এইরকম একটা অবস্থা আমাদের সামনে দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রফল এখন এই তিনটা শীর্ষের আলোকে বা এই তিনটা শীর্ষের সাহায্যে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল ক্যালকুলেট করতে হবে। তো বিষয়টা আমরা ইতোপূর্বে নবম দশম শ্রেণীতে এই বিষয়টা শিখে আসছি যে এরকম একটা তিনটা শীর্ষ সম্বলিত ত্রিভুজ বা চারটা শীর্ষ সম্বলিত যদি একটা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তো আমাদের কাছে যে সিম্পলি যে ফর্মুলাটা ছিল যে ক্ষেত্রফল অফ এ বি সি দিস ইকুয়াল টু, আমরা যে কাজটা করে আসতাম এ পর্যন্ত, কাজটা সিম্পলি জাস্ট হাফ মডুলাস। এখন এইখানে আমাদের যে কোঅর্ডিনেটগুলো ছিল অর্থাৎ x1 y1, x2 y2 এবং x3 y3, তো আমি এগুলোকে কিভাবে বসাবো? x1 y1, তারপরের বিন্দুটা কি? তারপরের বিন্দুটা আসলে x2 y2, তারপরের বিন্দু কত? তারপরের বিন্দু হবে x3 y3। তিনটা বিন্দু বসানোর পরবর্তীতে আমাদের কাজ হবে যে প্রথম যে বিন্দুটা ছিল x1 y1 সেটা আরেকবার বসানো, জাস্ট x1 y1। এরপরে আমরা শুধুমাত্র নর্মাল যে আমাদের গুণ ছিল বা আড়াআড়ি যে গুণ আর কি, তো এইটা যেটা হবে হাফ মডুলাস। মডুলাস চিহ্ন ইউজ করার কারণটা হচ্ছে আমরা এই যে শীর্ষ সমূহ, যে এ শীর্ষ, বি শীর্ষ, সি শীর্ষ, এটার অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে বা কাউন্টার ক্লকওয়াইজ। তো আমরা তো সবসময় আর বসানোর সময় একদম গ্রাফে প্লট করে করে বিন্দুটা ডিসাইড করাটা একটু টাফ হয়ে যায়, মুশকিল হয়ে যায়। তো যদি সম্ভব হয় যে বিন্দু সমূহগুলো গ্রাফে মোটামুটি বসায়, দেন সেখান থেকে একটা ধারণা নিয়ে যে তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা বিন্দুগুলো নিব আর কি। যেমন এখানে আমি যদি প্রথমে সি বিন্দু নেই, তারপরে আমার এ বিন্দু নেওয়া বেটার এবং তারপরে বি বিন্দু নেওয়া বেটার। আবার যদি প্রথমে এ বিন্দু নিই তাহলে প্রথমে এ, তারপরে বি, তারপর সি। এখন বাই চান্স যদি এই অর্ডারটা চেঞ্জ হয়ে যায় বা অর্ডারটা একটু ডিসঅর্ডার হয়ে যায়, তাহলে কিন্তু এই ভিতরের ক্যালকুলেশনে নেগেটিভ আসার একটা পসিবিলিটি আছে বা নেগেটিভ আসতে পারে। এখন ক্ষেত্রফলটা নেগেটিভ বিষয়টা কেমন না, ক্ষেত্রফল অ্যাটলিস্ট শূন্য হতে পারে, মানে ক্ষেত্রফল নাই সেই ক্ষেত্রে কত, অ্যাটলিস্ট 0 হতে পারে, কিন্তু ক্ষেত্রফল নেগেটিভ বিষয়টা আসলে বাস্তবে পসিবল না, যার কারণে এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা আসলে এখানে মডুলাস সাইন ইউজ করি অলওয়েজ। তো তারপরে গুণটা কীরকম হবে? গুণের ম্যানারটা হবে জাস্ট প্রথমত আড়াআড়ি গুণ, অর্থাৎ এইটা দিয়ে এটাকে গুণ এবং তার পরবর্তীতে এই তিনটা প্রপার্টি দিয়ে গুণ করতে হবে। তারপর কি করব? তারপরেও গুণ, কিন্তু তারপর একটা গুণটা রিভার্স অর্ডারে হবে, তারপর এইটাকে, এই দুইটাকে এবং এই দুইটাকে গুণ। তো সেকেন্ডবারে যখন গুণ করব তখন তার সামনে একটা করে মাইনাস আসবে। তো কীরকম হবে বিষয়টা? তাহলে x1 y2 প্লাস x2 y3 তারপর কত হবে? x3 y1 প্লাস x3 y1। এরপরে যেটা হবে সেকেন্ডবার যখন আমি রিভার্স অর্ডারের গুণগুলো করব তখন তার সামনে একটা মাইনাস আসবে আসলে। তো আমি এইগুলোকে একটু প্লাস ব্র্যাকেটের ভিতরে রাখছি, দেন মাইনাস আমি একদম ব্র্যাকেটের বাইরে যদি দিই তাহলে ভিতরে আবার প্লাস দিলে কোনো সমস্যা নেই। এখন গুণগুলো হবে কি? y1 x2 প্লাস y2 x3 দেন প্লাস y3 x1 এই প্রপার্টিগুলো যোগ বিয়োগ করে তার সামনে যেহেতু মডুলাস যেহেতু আছে, তো এখন এখানে প্লাস আসুক বা মাইনাস আসুক সেটা আমরা অলওয়েজ পরম মান ইউজ করব এবং তার সামনে হাফ। তো ফাইনালি এই ভ্যালুগুলো সব ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই আসলে হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এটা অবশ্যই বর্গ এককে আসবে, কারণ ক্ষেত্রফলের ইউনিটই আসলে বর্গ একক।
এখন একক যদি সরাসরি দেওয়া থাকে বা যদি বলাই থাকে যে এককগুলো মিটারে বা সেন্টিমিটারে, সেক্ষেত্রে আমরা সরাসরি সেগুলো ইউজ করব। কিন্তু যদি কিছু বলা না থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি ইউজ করব বর্গ একক। এখন এই ব্যাপারটা, প্রশ্ন হচ্ছে এই ব্যাপারটা শুধু কি ত্রিভুজের বেলায় অ্যাপ্লিকেবল কি না। এখন আমাদের সামনে যদি একটা চতুর্ভুজ থাকতো এবং এই চতুর্ভুজের শীর্ষ সমতলে কি হইতো, x1 y1 x2 y2 x3 y3, দেন আরও একটা প্রপার্টি আসতো বা আরও একটা শীর্ষ আসতো, সেটা কত, সেটা আমি মনে করছি যে x4 y4। এখন এই ফর্মুলাটার সাহায্যে কি একটা চতুর্ভুজের শীর্ষ দেওয়া থাকলে সেই চতুর্ভুজের ক্ষেত্রফল কি ডিটারমাইন করা যাবে কি না। অ্যান্সার হচ্ছে অবশ্যই যাবে। এবং ওই চতুর্ভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে, এখানে যেমন x1 y1 x2 y2 x3 y3, তখন আরও একটা প্রপার্টি চলে আসতো x4 y4, পুনরায় আবার এই x1 y1টা আরেকবার হতো। অর্থাৎ সেক্ষেত্রে এই ইকুয়েশনের চেহারাটা হতো এরকম যে x1 y1, অর্থাৎ সামনে তো একটা মডুলাস হাফ থাকতো ক্ষেত্রফলটা, দেন x1 y1 x2 y2 x3 y3, দেন আরও একটা প্রপার্টি আসতো x4 y4, আর প্রথমের যে প্রপার্টি এটা তো ফাইনালি আরেকবার বসতোই x1 y1। বাকি কাজটুক সব সেম, অর্থাৎ এই ক্ষেত্রেও আমাদেরকে কি করতে হবে, আমাদের এই ক্ষেত্রেও এই দুইটাকে গুণ প্লাস এই দুইটার গুণ প্লাস এই দুইটার গুণ প্লাস এই দুইটার গুণ, দেন মাইনাস দিয়ে রিভার্স অর্ডারের গুণগুলো হবে, এই দুইটাকে গুণ এই দুইটার গুণ এই দুইটার গুণ এবং এই দুইটার গুণ দিয়ে ফাইনালি সব ক্যালকুলেট করে তাকে মডুলাস করে, এবং সামনে তো হাফ আছে, তো এইটা সব কিছু মিলায় ক্যালকুলেট করে যেটা হতো সেটাই হতো আমাদের ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল। এখন ত্রিভুজ চতুর্ভুজ তো এই ফর্মুলা দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট। এখন যদি একটা পঞ্চভুজ বা ষষ্ঠভুজ বা সপ্তভুজ আরও অনেক বড়সড় যদি চিত্র থাকতো, যেমন এই টাইপের যদি একটা চিত্র থাকতো, সেইটার কি ক্যালকুলেট করা যেত কি না, আমি মনে করতেছি এইরকম একটা 1 2 3 4 5 6 ষষ্ঠভুজ, তাহলে সেটার শীর্ষগুলো কেমন হতো, x1 y1 x2 y2 x3 y3 x4 y4, দেন x5 y5 x6 y6। এখন হোক ষষ্ঠভুজ হোক পঞ্চভুজ, আমাদের জাস্ট একটা করে শীর্ষ বেশি হতো, অর্থ কি এই লেন্থটা একটু করে বাড়তো, কিন্তু বাকি প্রসিডিউর, বাকি যে প্রসেসটা অ্যাপ্রোচটা সেগুলো তো সেম থাকতো। তবে নর্মালি আমাদেরকে ত্রিভুজ এবং চতুর্ভুজের বাইরে যাওয়ার পসিবিলিটি নাই, এর ভিতরেই থাকে প্রবলেমগুলো। বা পঞ্চভুজ ষষ্ঠভুজ যদি তাও মজা করে দিয়েই দেয় ইনকেস, আমি জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে সেইটারও ক্ষেত্রফল খুব সহজেই নির্ণয় করতে পারবো। ক্ষেত্রফল সংক্রান্ত শুরুতে যে প্রবলেমটা খেয়াল করব সেটা হচ্ছে ABC ত্রিভুজের শীর্ষতয়, অর্থাৎ তিনটা শীর্ষ দেওয়া আছে। প্রথম শীর্ষ A -3 -2, B দেওয়া আছে -3 9 এবং C 5 -8। তো বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দুইটা পার্ট আছে প্রবলেমের। প্রথম প্রবলেমটা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে বলতে ক্ষেত্রফলের সাহায্যে B হতে CA এর উপর লম্ব দৈর্ঘ্য নির্ণয় করো। তো শুরুতে আমি চিন্তা করিনি, ত্রিভুজটা হচ্ছে আমাদের এরকম একটা ত্রিভুজ ABC। শীর্ষগুলো কি কি, এ শীর্ষ কত আছে সেটা হচ্ছে -3 -2, বি শীর্ষটা আছে -3 9 এবং সি শীর্ষ 5, -8। ABC ধরা নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ আমি এখানে ধরি বা এখানে ধরি বা এখানে ধরি, বি যেখানে খুশি সেখানে ধরতে পারি। ABC তিনটা শীর্ষ দ্বারা এই ত্রিভুজটা আমি আইডেন্টিফাই করতে পারলেই হলো আসলে। তো এই ত্রিভুজটার শুরুতে ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি, তাহলে ছিল ক্ষেত্রফল অফ ABC দিস ইকুয়াল টু হাফ মডুলাস x1 y1। x1 y1 কত, আমি এটাকে চিন্তা করি x1 y1, তাহলে হবে -3 -2, তারপরে y1 y2 অর্থাৎ -3 9, এরপরে হবে x3 y3 অর্থাৎ 5, -8, তারপরে যেটা হবে আরও একবার হবে x1 y1 অর্থাৎ -3 -2। তো এবার কাজটা কি, কাজটা হবে এই কোনাকুনি আসলে গুণ, অর্থাৎ শুরুতে এই দুইটার গুণ, তারপর প্লাস এই দুইটার গুণ প্লাস এই দুইটার গুণ। তো গুণ করলে কীরকম হবে, -3 + 9 অর্থাৎ -27। তারপর কি হবে, তারপর এখানে হবে নেগেটিভ গুণ করলে হবে +3 × 8 অর্থাৎ এখানে হবে 24। তারপর কি থাকে 5 × -2 অর্থাৎ এখানে হবে -10।
তো পরবর্তীতে কাজ কি, পরবর্তীতে কাজ হবে একটা নেগেটিভ আসবে এবং ওই ফর্মুলার যে নেগেটিভ, অর্থাৎ এই তিনটাকে আমি আগে একটা ব্র্যাকেট বন্দি করি, দেন ফর্মুলার নেগেটিভ, তারপরে বাকি প্রপার্টিগুলোকে পরবর্তীতে গুণ হবে রিভার্স অর্ডার, অর্থাৎ এই দুইটার গুণ, তারপর প্লাস এই দুইটার গুণ, প্লাস এই দুইটার গুণ। তো প্লাস বলতেছি এই জন্য কারণ আমি তো সামনে একটা মাইনাস নিয়ে নিয়েছি ব্র্যাকেটের সামনে, তো আর ভিতরে তখন আর মাইনাস বলার দরকার নেই। তো সেই ক্ষেত্রে গুণ করলে কীরকম হবে, এই দুটো গুণ করলে হবে নেগেটিভ নেগেটিভ পজিটিভ 3 গুণ 2 অর্থাৎ এখানে হবে 6। পরবর্তীতে কী হবে, এখানে 5 মাল্টিপ্লাইড বাই 9 অর্থাৎ এখানে হবে 45, দেন প্লাস প্লাস কেন, কারণ নেগেটিভ নেগেটিভ আবারও প্লাস, তো সেখানে হবে 24। তো এইবার কাজ হবে আমাদের এই সবগুলা যোগ করে ফাইনাল আমাদের রেজাল্টটা ক্যালকুলেট করা, অর্থাৎ মডুলাস। তাহলে এখানে কত হবে, নেগেটিভ 27 পজিটিভ 24, অর্থাৎ এখান থেকে বের হবে নেগেটিভ 3 নেগেটিভ 10, তার মানে এখান থেকে হবে আসলে নেগেটিভ 13। এবং এখানের অবস্থাটা কি, এখানে হবে নেগেটিভ 4 আর 5 9, 9 6 15 5 হাতে থাকে 1 2 আর 3 4 আর 3 7, অর্থাৎ এখানে হবে নেগেটিভ 75। তো ফাইনাল রেজাল্টটা কত হবে আসলে, নেগেটিভ এখানে হবে 8 এবং এখানেও হবে ওইটা, অর্থাৎ নেগেটিভ 88। তো যেহেতু মডুলাস আছে অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি হবে হাফ ইন্টু পজিটিভ 8, যেহেতু মডুলাস, তো ফাইনালি যে রেজাল্টটা বের হয় এটা হচ্ছে 44 বর্গ একক। তারা আমাদেরকে বের করতে বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল আসলে বের হয়েছে 44 বর্গ একক। এইটা আমাদের প্রথম পোর্শনটা, অর্থাৎ এই যে ক্ষেত্রফল নির্ণয় করো এই প্রবলেমটুকু। এবং এরপরে যেটা বলা আছে যে বি হতে সি এর উপর লম্ব, তো আমি কি করব, বি থেকে সি এর উপর একটা লম্ব টেনে দিব, অর্থাৎ এই যে লম্বটা আমি চিন্তা করতেছি এই বিন্দুটার নাম ডি। তো আমাদেরকে বেসিক্যালি এই বিডি এর লেন্থ ক্যালকুলেট করতে হবে। তো এইটা এখন আমি তাহলে কিভাবে পাবো, আমরা একটা জিনিস শিখছিলাম একদম ত্রিভুজের ক্ষেত্রফল যে বেসিক ছিল, কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল ছিল কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এইটা ছিল একটা ত্রিভুজের বেসিক ফর্মুলা। তাহলে এই ত্রিভুজটার ভূমি কত, ভূমি হবে কত, সি এ যে লেন্থটুকু, তো সি এ লেন্থ কত, আমি একটু এটা আগে একটু ক্যালকুলেট করে রেখে দিই, সি এ লেন্থটা কত অ্যাকচুয়ালি, এটা জাস্ট দুই বিন্দুর মধ্যে হতে দূরত্ব, সেটার ফর্মুলা কি √, ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার, ভুজ কত, এখানে আছে 5 এবং এখানে আছে -3, তার মানে কি হবে 5 -3, অর্থাৎ এখানে হবে 5 + 3 হোল স্কোয়ার, 5 + 3 হোল স্কোয়ার, দেন প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার, কোটিদ্বয় কত, এখানে আছে -8 -2, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি হবে মাইনাস আছে +2, তো -8 + 2 এটা হবে -8 + 2 হোল স্কোয়ার। তো এটা ফাইনালি রেজাল্টটা কত হবে আসলে, এখান থেকে বেরোবে 8 স্কোয়ার করলে যেটা হবে 64, প্লাস এখান থেকে আসবে -6, আর -6 এর উপর স্কোয়ার করার অর্থ কি 36, দেন এই দুইটাকে মাল্টিপ্লাই করলে হবে 100, 100কে রুট করলে হবে 10। সুতরাং সিএ এই লেন্থটুকু হবে 10, এবং এই সিএটা নিয়ে আমরা কেন ইন্টারেস্টেড, কারণ সিএটা হবে এই ত্রিভুজের ভূমি এবং যেটা বিডি সেটা আসলে এই ত্রিভুজের লম্ব। তো আমরা তাহলে এই ত্রিভুজটার যেটা ক্ষেত্রফল, এখানে এখন আমি সব প্রপার্টিগুলো বসাবো, যেমন ক্ষেত্রফল কত পাওয়া গেছে 44, তার মানে 44 = হাফ মাল্টিপ্লাইড বাই ভূমি, ভূমি কত, ভূমি তো আসলে সিএ এবং সিএ লেন্থটুকু কত আমাদের বের হলো 10, তার অর্থ এটা হবে 10 মাল্টিপ্লাইড বাই উচ্চতা, উচ্চতা কত এই ত্রিভুজের, এই বিডিটাই আসলে এই ত্রিভুজের উচ্চতা, যেটা কিনা আমাদের ক্যালকুলেট করতে বলছে তারা, ইন্টু বিডি। তাহলে এখানে আমি ইন্টারেস্টেড কি, যেমন এখানে এই 2 আর এটা ক্যান্সেল আউট করা যাবে, 2 আর এটা ক্যান্সেল আউট করলে হবে 5, বা ফাইনালি আমি যদি বিডিকে এক পাশে করি তাহলে বিডি = যেটা হবে এই 5টা এই পাশে ভাগ হয়ে গিয়ে হবে 44 / 5 এত একক। তো এইটাই হবে আমাদের সি থেকে ডি থেকে সিএ এর উপর লম্বের দৈর্ঘ্য। তো ফাইনালি প্রবলেমটা আমাদের দুইটা পোর্শন ছিল, যে শীর্ষ দেওয়া ছিল ক্ষেত্রফল আমরা শুরুতে ক্যালকুলেট করছি 44 বর্গ একক, এবং পরের যে পোর্শন ছিল বি হতে সিএ এর উপর অঙ্কিত লম্বের যে দৈর্ঘ্যটা সেটা অর্থাৎ বিডি, এটা আমরা ত্রিভুজের যে বেসিক প্রপার্টিটা ছিল, বেসিক যে ক্ষেত্রফলের ফর্মুলাটা ছিল সেটা দিয়ে আমরা খুব ইজিলি, এবং এখান থেকে আমি ভূমি ক্যালকুলেট করতে পারলাম, সেই ভূমি দিয়ে জাস্ট একটা আনন উচ্চতা, এবং এই উচ্চতাটাই ছিল আমাদের এই বিডিটা যেটা কিনা ক্যালকুলেট করতে বলছে। তো এই প্রসেস ফলো করে জাস্ট বিডিটা বেরোলো 44 /
5। তো ক্ষেত্রফল সংক্রান্ত এই ধরনের প্রবলেম আমরা খুব সহজে, এটা সরাসরি ছিল ত্রিভুজ বিষয়ক, এখন এটা যদি চতুর্ভুজ বিষয়কও হয় তো জাস্ট কি হবে, একটা করে প্রপার্টি বাড়বে, যেমন x1 y1 x2 y2 x3 y3, দেন হবে x4 y4, পরবর্তীতে আরেকবার x1 y1। আর গুণের যে ব্যাপারটা ছিল, শুরুতে এই প্রথম ফার্স্ট অর্ডারের গুণ এবং সেকেন্ডবারে মাইনাস দিয়ে তার যে বিপরীত অর্ডারগুলো ছিল সেই অর্ডারে গুণ করলে আমরা আসলে ত্রিভুজ, চতুর্ভুজ বা এই ধরনের যাবতীয় যে ক্ষেত্রফল সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো খুব সহজে সমাধান করতে পারবো।